বেশ কয়েকটি এপিসোড করেছি, আলোচনা করেছি হরমুজ প্রণালী সিলেক্টিভলি বন্ধ করে ইরান কিভাবে চেকমেট করেছে এবং করছে তার শত্রুদের। আজ সেসব বিষয়ের বাইরে এক নতুন দিক নিয়ে আলোচনা করব। এই বিষয়টি শুনলে প্রথমে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু অবিশ্বাস্য হলেও এটা সত্যি। কল্পনা করুন তো, একটি দেশ গত 4 বছর ধরে নিজের অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছে। তাদের শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, প্রতিদিন সাধারণ মানুষ মারা যাচ্ছে, কৃষি শিল্প চৌপাট হয়ে গেছে। এই দেশের বেশ কিছুটা অংশ দখল করে নিয়েছে অন্য দেশ। তবু সেই দেশের প্রেসিডেন্ট হঠাৎ নিজের যুদ্ধক্ষেত্র ছেড়ে ৩,৫০০ কিলোমিটার দূরে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে হাজির হলেন এবং সেখানে গেলেন তিনি শান্তির কথা বলতে নয়, বরং অন্য দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সামরিক চুক্তি সই করতে গেলেন ও শান্তি চুক্তি সইও করলেন। হ্যাঁ, আমি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথা বলছি, এবং যে দেশের সাথে তিনি চুক্তি করেছেন সেই দেশের নাম হলো সৌদি আরব। কিন্তু প্রশ্ন হলো, নিজের ঘর যখন জ্বলছে তখন জেলেনস্কি কেন অন্যের ঘর বাঁচাতে ছুটছেন? এর পেছনে কি আছে? শুধুই অর্থ, নাকি বড় কোনো ভূ রাজনৈতিক চাল? এই চালের প্রয়োজন কেন? এই চালে তার সহ খেলোয়াড় কারা? আর এই নতুন সমীকরণে পাকিস্তানের মতো পুরনো খেলোয়াড়রা, যারা সৌদি আরবের কাছের দেশ, মুসলিম বিশ্বের বড় মাথা বলে যাদের পরিচয়, যে দেশের পরিচয়, সেই পাকিস্তানের খেলোয়াড়রা কোথায় হারিয়ে যাচ্ছে, কেন হারিয়ে যাচ্ছে? আজ আমরা ইতিহাসের পাতা উল্টে দেখব কিভাবে পাকিস্তান অর্থের বিনিময়ে অন্য দেশে সৈন্য পাঠিয়েছে বারবার, এবং কেন আজ সৌদি আরবের সাথে চুক্তি থাকার পরেও পাকিস্তান তার পাশে দাঁড়াচ্ছে না, নাকি তাকে দাঁড়াতে দিচ্ছে না কিছু কারণের জন্য। এই পুরো বিষয়টি বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতিপথের হদিশ পেতে গেলে এই পুরো বিষয়টা জানতে হবে। গত কয়েক মাসে জেলেনস্কি একাধিকবার সৌদি আরব সফর করেছেন। সর্বশেষ খবর অনুযায়ী ইউক্রেন এবং সৌদি আরবের মধ্যে একটি বড় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও সই হয়ে গেছে। এই চুক্তির মূল কথা হলো, ইউক্রেন সৌদি আরবকে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকেও সামরিক সহায়তা, ড্রোন প্রযুক্তি এবং বিশেষজ্ঞ জ্ঞান সহায়তা দেবে। মানে তাদের জ্ঞানের সহায়তা, কিভাবে ড্রোন প্রযুক্তির ইত্যাদি বিষয়ে তাদের সামরিক জ্ঞান দেবে। বিনিময়ে ইউক্রেন পাবে বিপুল পরিমাণ আর্থিক সাহায্য, এবং সেই অর্থ দিয়ে হবে ইউক্রেনের বিনিয়োগ, ইউক্রেনের বেঁচে থাকার রসদ। অর্থাৎ আরব দেশগুলোর বিপুল তেলের টাকা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে যুদ্ধের সামরিক সরঞ্জাম কিনতে ও দেশের অর্থ ব্যবস্থা টিকিয়ে রাখতে সাহায্য করবে। এখন আপনি বলতে পারেন, ইউক্রেন তো নিজেই অস্ত্রের জন্য ইউরোপের দিকে বা ন্যাটো দেশগুলোর দিকে তাকিয়ে থাকে, আবার ন্যাটো দেশগুলো তাকিয়ে থাকে আমেরিকার দিকে। আমেরিকা অস্ত্র তৈরি করবে এবং সেই অস্ত্র বিভিন্ন দেশকে বিক্রি করবে, এটাই তো তাদের ব্যবসা। আমেরিকা বর্তমানে মুফতে অস্ত্র সাহায্য করে না ইউক্রেনকে বা ইউরোপের কোনো দেশকে। আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনে সেই অস্ত্র ইউক্রেনকে দেয় ন্যাটো, মানে ইউরোপের দেশগুলোকে নিয়ে যে সংগঠন। এই ব্যবস্থা ট্রাম্প সাহেব এসে চালু করেছেন। এই জন্য ন্যাটো ক্ষেপে গেছে আমেরিকার উপর, আবার আমেরিকাও ক্ষেপে আছে ন্যাটোর উপর। ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলোর আর্থিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এটা আরও বেড়ে গেছে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার পর। ফলে ইউক্রেনের অস্ত্র ভাণ্ডারে টানাটানি অর্থের অভাবে, আর এই অভাব দূর করতে সৌদি আরব সহ অন্য দেশগুলোর দিকে দেখতে হচ্ছে ইউক্রেনকে। এটা হলো আসল গল্প। ইউক্রেন যুদ্ধে রাশিয়া যে আত্মঘাতী ড্রোনগুলো ব্যবহার করছে তা মূলত ইরানের তৈরি শাহেদ সিরিজের ড্রোন।
এই ড্রোনগুলো সস্তা, এর ইঞ্জিন সাধারণ মোটর সাইকেলের ইঞ্জিন, অন্যান্য ব্যবস্থার তৈরি খরচও সামান্য, অথচ এর যে বিস্ফোরক নিয়ে যাওয়ার কথা সেটা কিন্তু ঠিক মতো নিয়ে যায় এবং প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত এরা যেতে পারে, যদিও এদের গতিবেগ একটু কম, ওই 180 থেকে 200 কিলোমিটারের মধ্যে এর গতিবেগ। কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে দারুণ কার্যকর এই ড্রোনগুলো। আর এই ড্রোন ইসরায়েল ছুটছে আরব দেশগুলোর দিকে এবং আমেরিকা তারাও ঘাঁটি অনেক জায়গাতে প্রায় বন্ধ করে দিয়ে পালাতে হয়েছে। মজার ব্যাপার হলো সৌদি আরব এবং তার মিত্ররা দীর্ঘদিন ধরে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তারা ইরানের এই ড্রোন তাদের ওপরে চালাচ্ছে কাদের ওপরে? সৌদি আরব সমেত অন্য দেশগুলোর ওপর। তাদেরকে স্বীকার করছে, এই স্বীকার করছে, কিন্তু প্রতিরোধের পথ খুঁজে পাচ্ছে না মধ্যপ্রাচ্যের এই দেশগুলো, আরব দেশগুলো। আর এই জন্যই এনেছেন জেলেনস্কি তার অফার। জেলেনস্কি সৌদি আরবকে বলছেন, ভাই তোমরা যে ড্রোনের ভয়ে আছো, আমি গত 4 বছর ধরে সেই ড্রোন ধ্বংস করছি। আমার কাছে এই ড্রোনের নাড়ি ভুঁড়ি সব জানা। আমার বিশেষজ্ঞদের নাও, আমাদের টাকা দাও, তারা তোমাদের আকাশসীমা সুরক্ষিত রাখবে। এটা জেলেনস্কির একটি দুর্দান্ত মার্কেটিং স্ট্র্যাটেজি। তিনি নিজের যুদ্ধের অভিজ্ঞতাকে একটি পণ্য হিসেবে বিক্রি করছেন। তার এই পদক্ষেপের পেছনে, যেমনটা আগেই বলেছি, 3টি মূল কারণ আছে। এক তো অর্থের প্রয়োজনীয়তা বলেছি, আমেরিকা ও ইউরোপের সাহায্য কমে আসছে, যুদ্ধের খরচ চালাতে জেলেনস্কির তাই এখন নগদ অর্থের খুব দরকার। আর সেই অর্থ দেবে কে? সৌদি আরব ও অন্যান্য আরব দেশগুলো, তাদের কাছে প্রচুর তেলের টাকা। এর বাইরে আছে একটা কূটনৈতিক চাল। জেলেনস্কি দেখাতে চান যে ইউক্রেন শুধু অন্যের সাহায্য নিয়ে বেঁচে নেই, তারা আবার বিশ্বের নিরাপত্তায় অবদান রাখতে সক্ষম। এই সক্ষমতা দেখানোর প্রচেষ্টাটা তারা কিন্তু আমেরিকার চাপে করছে, মানে আমেরিকার সাথে যোগাযোগ করে। অর্থাৎ আমেরিকা যখন তার আরবের দেশগুলোকে বাঁচাতে পারছে না ইরানি ড্রোনের হাত থেকে, মিসাইলের হাত থেকে, তখন ইউক্রেনকে ডাকছে এবং ইউক্রেনের তারা যাবে, সেখানে গিয়ে যদি মরে যায় আমেরিকার সৈন্য তো মরবে না। এইটা হচ্ছে গল্প। এবং এই নতুন, এবং এর সাথে আছে কি, ইউক্রেন খুঁজছে নতুন নতুন বন্ধু কোথায় পাওয়া যায়। কারণ ট্রাম্প যদি আমেরিকায় এই বছরের মিড টার্ম ইলেকশন হেরে যান, তবে ইউক্রেনের ট্রাম্পের সাহায্য আর পাবে না। তাই জেলেনস্কি আগেভাগেই মধ্যপ্রাচ্যের মতো শক্তিশালী বিকল্প বন্ধুদের একটা দল তৈরি করে রাখছে। এবার আসি পাকিস্তান প্রসঙ্গে। পাকিস্তান কেন সৌদি আরবের সঙ্গে খুব জোরদার প্রতিরক্ষা চুক্তি থাকা সত্ত্বেও তার পাশে দাঁড়াচ্ছে না কেন, সেইটা এবার একটু দেখি। পাকিস্তানের সৈন্য ভাড়া দেওয়ার পুরনো ইতিহাস আছে। আপনাদের অনেকের হয়তো মনে আছে জর্ডান এবং জিয়াউল হকের চুক্তির কথা। আর সেই মতো কাজ করা সেটাও দুনিয়া জানে, সে কথা একটু পরে আসছি। এসব দেখেই সৌদি ও পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি করেছিল। কিন্তু বর্তমান বিপদে যখন সৌদির বিভিন্ন শহর, তেলের ডিপো এসব ধ্বংস হচ্ছে, তখন কোথায় পাকিস্তান পাশে নেই। সৌদি আরব তাই পাকিস্তানের ওপর আস্থা হারিয়ে এখন ইউক্রেনের দিকে ঝুঁকেছে। কিন্তু পাকিস্তানের কি এমন ইতিহাস আছে যে তারা অর্থের বিনিময়ে অন্য দেশে সৈন্য পাঠায়, এবং সেই দেশ যদি আবার মুসলিম দেশ হয় অর্থাৎ ইরান, তাহলে কি ইরানের বিরুদ্ধে তারা তাদের সৈন্য পাঠাবে? ইতিহাস বলছে হ্যাঁ, পাকিস্তান মুসলমানদের মারবার জন্যও সৈন্য পাঠায়। পাকিস্তানের এমন ইতিহাস বেশ দীর্ঘ। একে অনেকে হয়তো কূটনীতি বলবেন, কিন্তু অনেকেই বলেন এটা যে পাকিস্তানের ভাড়াটে সৈন্য বা মার্সেনারি পাঠানোর ইতিহাস। এই ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায় রচিত হয়েছিল 1970 সালে জর্ডানে, যার উল্লেখ একটু আগে করেছি। তখন জর্ডানের রাজা ছিলেন হোসেন। তার দেশে ফিলিস্তিনি মানে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠীগুলো পিএলও খুব শক্তিশালী হয়ে উঠছিল এবং রাজা হোসেনের ক্ষমতাকেও চ্যালেঞ্জ করছিল। এই পরিস্থিতিকে বলা হয় ব্ল্যাক সেপ্টেম্বর। রাজা হোসেন তখন নিজের ক্ষমতা হারানোর ভয়ে পাকিস্তানের সেনাবাহিনীর সাহায্য চায়, তাদের সঙ্গে চুক্তি করে এবং তারা এগিয়ে এসে মজার ব্যাপারটা কি জানেন, তখন জর্ডানে পাকিস্তানি সামরিক মিশনের প্রধান ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক,
যিনি পরে পাকিস্তানের প্রেসিডেন্ট হন। জিয়াউল হকের নেতৃত্বে পাকিস্তানি সৈন্যরা জর্ডানের রাজাকে বাঁচাতে ফিলিস্তিনি বিদ্রোহীদের ওপর ইসরায়েলিদের চেয়েও কয়েক গুণ বেশি নিষ্ঠুর দমন পীড়ন চালায় এবং বলা হয় প্রায় 30,000-এর বেশি ফিলিস্তিনি বিদ্রোহীদের নিহত হতে হয়, তাদের মরে যেতে হয়। ইতিহাসে সেই ঘটনাকে বলা হয় ব্ল্যাক সেপ্টেম্বর। এই অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি মারা যায়। এই ঘটনার পর ফিলিস্তিনিরা পাকিস্তানকে বিশ্বাসঘাতক মুসলিম রাষ্ট্র হিসেবে দেখতে শুরু করে, কিন্তু পাকিস্তান সরকারের কাছে তখন এটি ছিল তাদের প্রতিরক্ষা পরিষেবা বিক্রি করার একটা বড় সুযোগ। সেই সুযোগ তারা নেয়। এর বিনিময়ে পাকিস্তান জর্ডান এবং অন্যান্য গালফ দেশগুলোর কাছ থেকে আর্থিক ও রাজনৈতিক সমর্থন পেয়েছিল, কারণ গালফ দেশগুলোর সবই তো হচ্ছে রাজতান্ত্রিক। সেখানে রাজারা সেখানকার চালায়, গণতন্ত্র নেই। এমনকি যে কাতারের আল জাজিরা এত গণতন্ত্র নিয়ে চিৎকার করে, সেই কাতারও পর্যন্ত রাজতন্ত্র সেখানে। শুধু জর্ডান নয়, 1970 এবং 80-র দশকে পাকিস্তানের হাজার হাজার সৈন্য সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বেও মোতায়েন ছিল। 1979 সালে মক্কার গ্র্যান্ড মসজিদ অবরোধের সময়ও পাকিস্তানি স্পেশাল ফোর্স সৌদি আরবকে সাহায্য করেছিল। অর্থাৎ অর্থের বিনিময়ে বা কৌশলগত ঋণের বিনিময়ে নিজের সৈন্য অন্য দেশে পাঠানো পাকিস্তানের জন্য কোনো নতুন কথা নয়। সৌদি আরব এজন্যেই সামরিক চুক্তি করেছিল পাকিস্তানের সঙ্গে। এজন্য পাকিস্তান বিপুল অর্থ সাহায্য পেয়েছে সৌদির কাছ থেকে। কিন্তু সৌদি আরবের এখন ক্ষোভ যে চুক্তি সত্ত্বেও পাকিস্তান তাদের পাশে নেই। কেন নেই? এবার আমরা বর্তমান সময়ে এসে দেখি, ইতিহাস তো জানলাম, এখনকার পরিস্থিতিটা কি। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্বের সম্পর্ক। সৌদি আরব পাকিস্তানকে বারবার দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়েছে। তাহলে আজ যখন সৌদি আরব ড্রোনের ভয়ে অস্থির, তখন পাকিস্তান কেন তাদের পাশে দাঁড়াচ্ছে না? এর পেছনে কয়েকটি জটিল কারণ রয়েছে। মনে রাখবেন, ভূ রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, শুধু স্বার্থই চিরস্থায়ী। প্রথম কারণটা হচ্ছে সাম্প্রদায়িক ভারসাম্য। সৌদি আরব একটি সুন্নি প্রধান দেশ আর ইরান একটি শিয়া প্রধান দেশ। তাদের মধ্যে দীর্ঘদিনের আঞ্চলিক দ্বন্দ্ব রয়েছে। অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যার বেশিরভাগ সুন্নি, প্রায় 20% শিয়া মুসলিম। পাকিস্তান যদি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে, যাদের ইরান সমর্থন দেয় আর কি, সেই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে, তবে পাকিস্তানের ভেতরে শিয়া সুন্নি দাঙ্গা লাগার প্রবল ঝুঁকি রয়েছে। এমনিতেই বালুচিস্তান নিয়ে ব্যতিব্যস্ত পাকিস্তান নিজের দেশের ভেতরে আর একটি গৃহযুদ্ধ চায় না। দ্বিতীয়ত, ইরানের সঙ্গে সম্পর্ক। পাকিস্তানের সাথে ইরানের 900 কিলোমিটারের দীর্ঘ সীমানা রয়েছে। এই সীমানা এমনিতেই বালুচ বিদ্রোহীদের কারণে অশান্ত। পাকিস্তান যদি সৌদি আরবের হয়ে ইরানের বিরুদ্ধে অবস্থান নেয়, তবে ইরান তাদের সীমান্তে অশান্তি আরও বাড়িয়ে দিতে পারে। পাকিস্তান এখন আরেকটি নতুন ফ্রন্টে সামরিক চাপ নিতে প্রস্তুত নয়, এবং তারা নিজেদের সামরিক অভিজ্ঞতাকে একটি বৈশ্বিক প্রোডাক্ট হিসেবে বিক্রি করছে, অনেকটা পাকিস্তানের মতনই মার্সেনারি হয়ে। অন্যদিকে সৌদি আরব এবং আরব গালফ দেশগুলো এখন আর শুধু পাকিস্তানের ওপর নির্ভর করতে রাজি নয়, তারা তাদের নিরাপত্তা অংশীদারের তালিকায় বৈচিত্র্য আনছে। এই বৈচিত্র্যের মধ্যে এসে গেল ইউক্রেন। এই পুরো বিষয়টি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এবং সৌদি আরবের সম্পর্ক এখন ঐতিহাসিকভাবে সবচেয়ে ভালো পর্যায়ে রয়েছে, কিন্তু ভারত কোনো সামরিক জোটে বিশ্বাস করে না। এখন যদি সৌদি আরব ইউক্রেন বা পাকিস্তানের সাথে কোনো নতুন সামরিক সমীকরণে জড়ায়, তবে ভারতকে খুব সতর্কভাবে তার কূটনৈতিক চাল চালতে হবে, যে ব্যাপারে ভারতের যথেষ্ট অভিজ্ঞতা আছে। ভারতের প্রধান লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখা, পাকিস্তানের উপর নজর রাখা, যাতে পাকিস্তান সৌদি আরবের সাথে চুক্তির দোহাই দিয়ে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে না পারে। ভূ রাজনীতি একটি দাবা খেলার মতো, যেখানে প্রতিটি চাল আগের চালকে ছাপিয়ে যায়। নিজের ঘর জ্বলন্ত রেখে জেলেনস্কির সৌদি মিশন আর পাকিস্তানের পুরনো ভাড়াটে সৈন্য পাঠানোর ইতিহাসের বিপরীতে বর্তমানের সতর্কতা, সব মিলিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। দর্শক, আপনি কি মনে করেন এই ইউক্রেনীয় বিশেষজ্ঞরা
মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন ঠেকাতে পারবে, নাকি পাকিস্তান আবারও কোনো নতুন চুক্তির মাধ্যমে সৌদি আরবের প্রথম পছন্দ হয়ে উঠবে? আপনার মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ভূ রাজনীতি এবং বিশ্ব সংবাদের এমন চুলচেরা বিশ্লেষণ নিয়মিত পেতে